10 মিনিটের মাথায় ফর্মাল ড্রেস আপে ড্রয়িং রুমে আসে শুভ্র। শুভ্রকে ফর্মাল ড্রেস আপে দেখে তার বাবার চোখ কুঁচকে ফেলেন। আরোহী ও রিয়ানা জানে এমন কিছুই হবে, তাই তারা চুপ করে দেখে যাচ্ছে। শুভ্রর বাবা বলেন, এখন কি তুমি হসপিটালে যাচ্ছ শুভ? হ্যাঁ বাবা। আজকে তোমার রিসেপশন, তা কি তুমি ভুলে গেছো? আজকে তোমার মামা মামি আর আত্মীয় স্বজন ও গেস্টরা আসবে, তুমি না থাকলে খারাপ দেখা যাবে। শুভ্র একটা তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, ঠিক আছে বাবা, আমি চেষ্টা করব সময়ের মধ্যে চলে আসার। আসি আম্মু। শুভ্র চলে গেলে আরোহী মাথা নুয়ে নিজেকে থাচ্ছিল হাসে। অতঃপর খাবার শেষ করে শুভ্রের রুমে, যেটাতে এখন তারও সমান অধিকার আছে, কিন্তু এই রুমে থাকা মানুষটার উপর যে নেই। ব্যালকনিতে যেয়ে নীল আকাশে দৃষ্টিপাত করে মনে মনে বলে, সত্যি ভালোবাসা বড়ই অদ্ভুত। কাউকে হাসায় তো কাউকে কাঁদায়। কেউ মরীচিকার পেছনে ছুটে ছুটে ক্লান্ত হয়ে যায়, তাও তার সেই মরীচিকাকেই লাগবে। আপন মনে হেসে আরোহী একটা উর্দু ও হিন্দি শায়রি আওড়ায়। हमने जिसे चाहा वो चाहे किसी और को, हमने जिसे चाहा वो चाहे किसी और को, खुदा के लिए जिसे वो चाहे वो भी चाहे किसी और को। রিয়ানার আগমনে ভাবনার ছেদ ঘটে আরোহীর। রিয়ানা তার 3 বছরের মেয়ে রিপটিকে নিয়ে এসে আরোহীর সাথে পাশে দাঁড়িয়ে বলে, কি ভাবছিস আরু? মন খারাপ? শুভ্রকে নিয়ে ভাবছিস? না না আপু, আমি এমনি নিজেকে নিয়ে ভাবছিলাম। নিজেকে আর কত লুকাবি? আমি জানি কাল শুভ্র তোর সাথে নিশ্চয়ই রুড বিহেভ করেছে। শুভ্র তো বিয়েতে রাজি ছিল না। আপু, ওনারও কষ্ট হয় সেটা আমি বুঝতে পারি, তবে আয়ু যেখানে ওনাকে ভাই ভাবে আর আয়ু ধ্রুবকে ভালোবাসে, সেখানে শুভ্র ভাইয়ের দখল দেওয়াটা ভালো দেখায় না। আরোহী এগুলো বলে রিয়ানার কোল থেকে রিপটিকে নিজের কোলে নেয়। রিয়ানা মলিন হেসে বলে, শুভ্র তো বুঝতে পারেনি এসব কিছু হবে। ডাক্তারি পড়তে অ্যাব্রোড চড়ে গেল, আর 6 মাস আগে ফিরে এখানে সরোয়ার দিতে জয়েন করলো। তারপর তো 2 মাস আগে আয়ানাকে বিয়ের প্রস্তাব দিল। শুভ্র এটা বুঝতে পারেনি যে সময়ের কাজ সময়ে করতে হয়। এরই মধ্যে ছোট রিপটি আরোহীর মুখে হাত দিয়ে বলে, আলু মিমি, তুমি তালতে এঁচেছো, তাহলে তালা মিমিকে কেন আনলে না? রিপ্তির কথায় ওরা দুজনেই হেসে দেয়। রিয়ানা তার মেয়েকে বলে, রেপ্তি আম্মু, তোমার আরু মিমি এখন তোমার শুভ্র মামার বউ, মানে আরু মিমি এখন মামি। মামি তো মামার সাথেই থাকবে। রিপ্তি খুশিতে হাত তালি দিতে থাকে। সে আয়নাকে তার মামার মতোই তারা বলে, কিন্তু উচ্চারণ সমস্যার কারণে তালা বলে। আরোহীকে সবার মতো আরু বলতে যে নামের দফারফা করে আলু বলে। রিপ্তি আয়নার থেকে আরোহীকে বেশি ভালোবাসে, কারণ আরোহী রিপ্তির সাথে দুষ্টুমিটাও বেশি করে। আরু, একটু পর মামা মামিরা চলে আসবে, পার্লার থেকে মানুষজনও এখনো চলে আসবে। রেডি হয়ে নিস, আমি যাই, দেখি তোর দুলাভাইয়ের কি লাগে কিনা। রিয়ানা আরোহীকে জলদি করে বলে। রিয়ানা রিপ্তিকে রেখে চলে যায়। রিপ্তি আরোহীর সাথে খেলতে ব্যস্ত। এদিকে শুভ্র হসপিটালে নিজের কেবিনে বসে আছে। আজকে তার ডিউটি বলতে গেলে নেই, তাও সে একটু আগে একবার ওয়ার্ডে রাউন্ড দিয়ে এসেছে। একটা সার্জারিতে সে সিনিয়র ডাক্তারদের সাথে জুনিয়র ডাক্তার হিসেবে থাকবে, সাথে অ্যাসিস্ট্যান্ট ডাক্তার তো থাকবেই। সার্জারিটা সে সকালে এসে রিকোয়েস্ট করে নিয়েছে। হঠাৎ শুভ্রর কেবিনে আসে শুভ্রর কলেজ জীবনের প্রেমিক শিলা, এবং এখন সে তার কলিগ হয়। শিলা শুভ্রকে এভাবে বিমূঢ় হয়ে বসে থাকতে দেখে বলে, বিয়ের পর এত উদাসীন কেন? শিলার ডাকে ধ্যান ভাঙে শুভ্রর। শিলা কিন্তু দরজার নক করে এসেছে, তাও শুভ্রর ধ্যানে বিঘ্ন ঘটেনি। শুভ্র শিলার দিকে তাকিয়ে বলে, ও তুই বস। শিলা বসে, তারপর বলে, জবাব দিলি না? এত উদাসীন কেন যে তোর কেবিনে চুরি হলেও তুই ধরতে পারবি না? শুভ্র চেয়ারে গায়ে নিয়ে মলিন ভাবে বলে, যার মনটা ঠিক নেই তার এসব জিনিসপত্রের কি মূল্য থাকবে? শিলা বুঝতে পারে তাও এখন শুভ্রকে এগুলো থেকে বের করতে হবে, তাই বলে, তোর মনে আছে এসএসসি প্র্যাকটিক্যাল পরীক্ষার শেষ দিন তোকে আমি প্রপোজ করেছিলাম? আমি কিন্তু তোকে কম ভালোবাসিনি। তোর সাথে 10ম শ্রেণী থেকে ফ্রেন্ডশিপ আমার। 3 বছরই তোকে অনেকটাই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু পরিণাম কি হলো? তুই রিজেক্ট করলি আমায়।
আমি সেদিন তুই রেগে ফ্রেন্ডশিপ নষ্ট করে চলে যাওয়ার পর চিৎকার করে কেঁদেছিলাম। সেদিন তুই ফিরিসনি। সেদিন তুই বলে গিয়েছিলি তোর ভালোবাসার মানুষ আছে। তারপর শুনলাম তুই অ্যাব্রোড চলে যাবি ডক্টরি পড়তে। আমি কিন্তু তখনও তোর রিজেক্ট করার কষ্ট কাটিয়ে উঠতে পারিনি। তুই চলে গেলি আর আমি তোর সাথে ফ্রেন্ডশিপটাও ধরে রাখতে পারিনি। এরপর আমার সাথে ঋষভের বিয়ে হয়। মেডিকেলের প্রথম বর্ষে পড়েই ঋষভ আমার প্রথম থেকে ভালোবাসতো। যেদিন প্রথম আমায় দেখে সেদিন থেকেই আমিও আর ঋষভের ভালোবাসা প্রত্যাখ্যান করিনি, কারণ প্রত্যাখ্যিত হবার কষ্টটা আমি বুঝি। দেখ, এখন আমি ঋষভকে অনেক ভালোবাসি। আমাদের এক মেয়ে আছে। শুভ্র শিলার কথা শুনল। শুভ্র ভাবে, এই শিলা মেয়েটা স্কুল থেকে আমাকে এত হেল্প করতো, আর আমার কিছু লাগলে বলতে না বলতে তা হাজির করতো, আর তাকে আমি রিজেক্ট করে ফ্রেন্ডশিপটাও নষ্ট করে চলে গিয়েছিলাম। শিলা আবার বলে, ভাবিস না তোকে এগুলো বলছি বলে এখনো তোর প্রতি আমার ফিলিংস আছে। সত্যি বলতে আমার তোর প্রতি ফ্রেন্ডশিপ ছাড়া অন্য ফিলিংস আসে না। জীবনে আমি দ্বিতীয়বার এমন কাউকে ভালোবেসেছি যে আমার হাতটা শক্ত করে ধরেছে, আমার অতীত জেনে আমাকে গ্রহণ করেছে। আই রিয়েলি লাভস এ লট টু ঋষভ। শুভ্র ভাবলেশহীন ভাবে বলে, কিন্তু আমার সাথে যার বিয়ে হয়েছে সে আমার ভালোবাসার মানুষটার যমজ বোন। একরকম চেহারা, তবে স্বভাব যেন দুই মেরুর মতো। আমি কিভাবে তারাকে ভুলবো বলতে পারিস? শিলা মুচকে এসে বলে, সময় দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। কথা আছে না, টাইম উইল হিলস এভরিথিং। একসময় তুইও তোর অর্ধাঙ্গিনীকে অনেক ভালোবেসে ফেলবি। শিলা চলে যায় সেখান থেকে। শুভ্র ভাবতে থাকে, কিন্তু তখনই সার্জারির জন্য ডাক আসে। তো শুভ্র চলে যায় সার্জারি করতে। আরোহী তৈরি হচ্ছে রিসেপশনের জন্য। একটা হালকা মিষ্টি রঙের বেনারসির শাড়ি পরেছে আরোহী। হালকা করে ফাউন্ডেশন, ফেস পাউডার, হালকা পিঙ্ক ব্লাশন, হাইলাইটার, চোখে কাজল, আইলাইনার, সাথে হালকা পিঙ্কিশ আইশ্যাডো। চোখের পাপড়িতে মাস্কারা দিয়ে, ঠোঁটে বেবি পিঙ্ক লিপস্টিক দিয়ে সাজ কমপ্লিট করেছে আরোহী। পার্লারের মানুষজন যখন আরোহীকে আরও ভারী মেকআপ করতে চাইছিল, একদম ব্রাইডাল মেকআপ, তখন আরোহী নাছোড়বান্দা, কারণ কালকের মতো সে ভারী মেকআপ করবে না। আরোহীর বাবা মা ও আয়না এসে যখন দেখে এই অবস্থা, তখন আয়না পার্লারের মানুষজনকে বলে হালকা করে যেভাবে বলেছে সেভাবে মেকআপ করে দিতে। মেকআপের পর্ব শেষ হলে যখন স্টোন জুয়েলারিগুলো পরানো হয়, আরোহীর চুলগুলো মাঝে সিথি করে একটু কার্ল করে ছেড়ে রেখেছে। মাঝ সিথিতে স্টোনের বড় টিকলি। তখন আয়না নিজে নিজের বোনের দিকে হা করে তাকিয়ে আছে। আয়নাকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে আরোহী বলে, মুখ বন্ধ কর আয়ু, তোকেও আমার মতো সেম লাগবে যদি একই রকম সাজ দিস তবে। আয়না দাঁত বের করে হেসে বলে, এজন্যই তো তোর দিকে তাকিয়ে আছি, নিজের দিকে তো তাকিয়ে থাকতে পারবো না এভাবে হা করে। আরোহী হেসে ফেলে আয়নার কথায়। আয়নাকেও কিন্তু কম সুন্দর লাগছে না। আয়না নিজেও আজকে পিঙ্ক পরেছে। পিঙ্কি স্টোন বসানো জর্জেট শাড়ির সাথেই স্টোনের জুয়েলারি। মেকআপটাও আরোহীর মতো করেই, শুধু চুলের স্টাইলটা ভিন্ন। আয়না সাইড সিতি করে সাইডে টিকলি দিয়েছে। ধ্রুব তো আসার সময় পুরোটা সময় আয়নার দিকে বারবার তাকাতে তাকাতে এসেছে। শুভ্রর বাড়ি ফিরতে প্রায় দুপুর গড়িয়ে যাবার দশা। দুপুর 2টার পর শুভ্র বাড়ি ফিরে। অনুষ্ঠানটা বাড়িতে হবার কারণে আরোহী স্টেজে 10 মিনিট শুভ্রকে ছাড়া বসে আবারও নিজের রুমে ফেরত আসে। আরোহী ধরেই নিয়েছে শুভ্র আজকে ফিরবে না সময় মতো। এদিকে গেস্টরাও শুভ্র কোথায় তা জিজ্ঞেস করছে। শুভ্রর বাবা শুভ্রর ইমার্জেন্সিতে সার্জারি আছে বলেই কাটিয়ে নিচ্ছে, কিন্তু তাও কিছু মানুষের মুখ তো বন্ধ হয় না। শুভ্র নিজের রুমে এসে দেখে আরোহী ও আয়না দুজন বসে আছে। শুভ্র কিছুটা হক চুকিয়ে গেলেও পরে নিজের নজর সরিয়ে নেয়। আরোহীটা খেয়াল করে, সাথে আয়নাও। শুভ্র ওদেরকে কিছু না বলে টেবিলের উপর ওয়ালেট ও ফোন রেখে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা অন করে ভিজতে থাকে। আজ তার এতদিনের ভালোবাসা ঠিকই তার ঘরে প্রবেশ করেছে, কিন্তু বউ হিসেবে নয়, শালী হিসেবে। আয়না আরোহীকে একা রেখা সমীচীন মনে করে সেখান থেকে চলে যায়। আরোহী একই জায়গায় বসে মনে মনে ভাবে, জানি না কোনোদিন আপনি আমাকে ভালোবাসবেন কি না, তবে আমার মনে আপনার জন্য ভালোবাসা ফুরাবে না। অভিমানী হতে আমিও জানি, তবে আপনি কি সেই অভিমান ভাঙাতে আসবেন?
হয়তো আসবেন না। আপনার প্রতি অব্যক্ত অনুভূতি আমি স্বভাব সুলভ ব্যক্ত করতে পারিনি। আমি আয়ুর মতো নিজের অনুভূতি ব্যক্ত করতে পারি না। তাই বলে এটা না যে আমি ভালোবাসতে পারি না। আমিও আপনাকে ভালোবাসি এবং তা আমার দীর্ঘ সময়ের অনুরক্তি। শুভ্র শাওয়ার নিতে থাকার সময় বুঝতে পারে সে কাপড় ছাড়াই ওয়াশরুমে চলে এসেছে। ওয়াশরুমের হ্যাঙ্গারে শুধু টাওয়ালটা আছে। এখন টাওয়াল পরে বাইরে যাবে, এটা তার কাছে কেমন যেন লাগছে। ওয়াশরুমের দরজা সামান্য খুলে রুমের চোখ বুলিয়ে কাউকে না দেখে টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে আসে। আরোহী তখন ব্যালকনিতে গিয়েছিল। আরোহীর কাছে ব্যালকনিটা অনেক সুন্দর লাগে। ব্যালকনির এক সাইডে থাই গ্লাস দিয়ে কভার করে সেখানে ডিভান রাখা আছে, আর তার সামনে মানে ডিভানের পাশে খোলা থাই গ্লাস বিহীন জায়গায় বেলি, কাঠগোলাপ, পুর্তলিকা এসব ফুলের গাছ আছে। বারান্দার স্থানটা দক্ষিণ দিকে হওয়ায় অনেক সুন্দর বাতাস আসে। শুভ্র ওয়াশরুম থেকে টাওয়াল পরিহিত অবস্থায় বের হয়েই তাড়াতাড়ি করে রুমের দরজাটা ভেতর থেকে লক করে দেয়। আরোহী ব্যালকনি থেকে হঠাৎ দরজা লক করার শব্দ পেয়ে রুমে এসে দেখে শুভ্র কাবার থেকে তার রিসেপশনের ড্রেসগুলো বের করছে, আর শুভ্র শরীরে নিম্নাংশে শুধু টাওয়াল পেঁচানো। আরোহী চোখ দুটো বন্ধ করে পেছনে ফিরে বলে, এই আপনি ওয়াশরুম থেকে বের হওয়ার আগে দেখবেন না রুমে বা ব্যালকনিতে কেউ আছে কি না। হঠাৎ কারো গলার আওয়াজে শুভ্র হকচকিয়ে ওঠে। জলদি করে পেছন ঘুরে দেখে আরোহী তার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। শুভ্র তোতলানো স্বরে বলে, তুমি এখানে কি করো? আমি তো রুম চেক করে নিয়েছিলাম। সাবধান, পেছন ফিরবে না। আর যেখান থেকে এখানে এসেছো সেখানে ফেরত যাও। আরোহী হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে আবার ব্যালকনিতে চলে যায়। 10 মিনিটের মাথায় শুভ্র পরিপাটি হয়ে আরোহীকে ব্যালকনি থেকে ডাক দেয়। শুভ্র এক ঝলক আরোহীর দিকে তাকিয়ে নজর সরায়। এরপর একসাথে এই রুম থেকে বেরিয়ে স্টেজের উদ্দেশ্যে যায়। হ্যাঁ, আরোহীকে শুভ্রর কাছে সুন্দর লাগছে। যতই হোক রূপ তো একই, তবে এখন মনটাকে ভালোবাসার অপেক্ষা। শুভ্র একটা জিনিস বিয়ের পর থেকে খেয়াল করেছে, আরোহী অনেকটাই চুপচাপ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে এই নিজের রৌদ্রি ও চঞ্চল রূপ দেখায়, তবে চুপচাপ থাকতে দেখা যায় এখন। বরবউকে স্টেজে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস নেয়। যারা এতক্ষণ কানাঘুষা করছিল তারা চুপ হয়ে যায়। আরোহীর বাবা, মা ও ভাইদের সাথে শুভ্র ভাব বিনিময় করে। এতদিন তারা ছিল শুধু মামা, মামি ও বড় ভাই। ধ্রুব ও আয়না এখন এখানে নেই। তারা কোথাও কিছুটা চুপিসারেই নিজেদের সময় দিচ্ছে, যাতে অপর পাশে আরোহী শুভ্র একে অপরকে স্বস্তি পায়। বরবউয়ের খাবারের জন্য টেবিল সাজাতে থাকে, আর তাই এখন স্টেজ অনেকটাই ফাঁকা। শুভ্র আরোহীর পাশেই বসে আছে। মানুষজনের আনাগোনা কম দেখে শুভ্র আরোহীকে আস্তে আস্তে করে বলে,